নলেজটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় ক্যারিয়ারের ক্ষেত্রে কি অ্যাডভাইস করি যে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে জীবনে। এখন আমার কাছে মনে হয় যে এটা রাইট অ্যাডভাইস না। মানে পরিশ্রম তো করতেই হবে। কিন্তু আমার যদি রাইট কিছু নলেজ থাকতো, আমি যদি আরো বেটার অ্যাডভাইস পাইতাম, এটা প্রবাবলি আরো ভালো হইতো আরকি। আমি মনে করতেছি যে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি পয়সা কামানো যায়। হোয়ারাস এর চেয়ে ইজিয়ার এবং মানে কি বলে ওই সময়ের জন্য উপযোগী আরো ভালো কিছু ছিল। তো ওইটা আমি চুজ করি নাই কেন? কারণ আমার মধ্যে নলেজটা ছিল না। আইটি ক্যারিয়ারে আসার জন্য একজন মাদ্রাসা শিক্ষার্থীর কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন? যে বাংলাদেশের যারা সফটওয়্যার কোম্পানি তারা সার্টিফিকেটের ব্যাপারটাকে মানে রিকমেন্ডেড ধরে, বাট অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি ধরে না। যদি আমরা কাউকে দেখি যে তার এক্সপার্টাইজ আছে, স্কিল আছে, তার ব্যাকগ্রাউন্ড ভালো এবং এই জায়গায় সে কাজ করছে, তার এভিডেন্স আছে, তখন আমরা সার্টিফিকেটের বিষয়টাকে শিথিলভাবে দেখি। সো আমি যেমন অনেককেই দেখি যে যারা খুব চুপচাপ, খুব ভদ্র, বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তারা ধরেন কোথাও যদি যায়ও, খুব তাদের কোনো কমপ্লেইন নাই, তারা খুব ঠান্ডা মেজাজে চুপচাপ বসে আছে। সো এটা কিন্তু সামটাইমস তাদের জন্য একটা প্রবলেম। সো যদি কারো ইংলিশের স্কিলেও একটা সমস্যা থাকে, তাহলে এটাও তার জন্য একটা পরবর্তীতে বাধা হিসেবে থাকে। যে এখানে কোনটা তার জন্য সুইটেবল হবে এটা খুঁজতে যেয়ে তার অনেক বেগ পোহাতে হয়। তুমি গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলো, আরেকজন বলছে তাকে ভিডিও এডিটিং শিখে ফেলো। কিভাবে সে তার কেরিয়ার পাথ নির্ধারণ করবে? যেমন আমার এক ছোট ভাই আছে, ও হইলো মানে সিএসসি থেকে পড়াশোনা করছে, প্রোগ্রামিং শেখারও ট্রাই করছে বা জব টব করা ট্রাই করছে, পরবর্তীতে সে কন্ট্রাক্টরি ব্যবসায় গিয়ে ভালো করছে। এআই দিয়ে রিপ্লেস হবে না, এরকম কোনো জব সিকিউরিটি যদি আমি চাই, তাহলে আমাকে এআই শিখতে হবে। আমরা শুনি না মুরব্বীদের কাছ থেকে, আমাদের বাচ্চাদের কাছ থেকে, যে ইস, আমি যদি আজকে থেকে 30 বছর আগে এই জায়গাটাতে একটা জায়গাটা কিনে রাখতাম, তখন জায়গার দাম এত কম ছিল। তো এখন তারা আফসোস করে। তা আমরাও সম্ভবত আফসোস করবো যে আমরা এই সময়টাতে যদি একটা এআই প্রোডাক্ট বানায় রাখতাম। আইটি ক্যারিয়ার ভালো অনেক মানুষের জন্য, আবার অনেক মানুষের জন্য ভালো না। কার জন্য ভালো, কার জন্য ভালো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন বরকাত। আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনার সাথে দেখা সাক্ষাৎ। আমরা আজকে কথা বলার চেষ্টা করব মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদের জন্য আইটি ক্যারিয়ারের সম্ভাবনা কতটুকু, এজন্য তারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আমরা প্রথমে জানতে চাই যে আইটি ক্যারিয়ার বিষয়টাকে আমরা কিভাবে ডিফাইন করব, এখানে কি কি বিষয় আসলে আসে? জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং এবং অ্যাট দ্য সেম টাইম একটু সেন্সিটিভ। সো মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যদি আইটির সম্ভাবনা ধরা হয় আর কি, তো এখানে অনেক সম্ভাবনা আছে, অ্যাট দ্য সেম টাইম অনেক চ্যালেঞ্জেস আছে। সো প্রথমে যদি আমরা বলি যে ক্যারিয়ার ইন আইটি অথবা আইটিতে ক্যারিয়ার আসলে কি কি সেক্টর কাভার করে, কি কি ইন্ডাস্ট্রি বা কি কি এই বিষয়ে আসলে কাজ করার মতো জায়গা আছে, স্কোপ আছে। জি। সো প্রথমেই আসবে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা। সো একটা যারা আর কি আইটিতে পড়াশোনা করে তাদের মধ্যে একটা মেজরিটি মানে যে প্রফেশনালসরা তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসে এবং এখানে অনেক ধরনের কাজ হয়, যেমন ওয়েব ডেভেলপমেন্টের কাজ হয়, মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ হয়। এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে, ক্লাউড এবং ডেভঅপস নিয়ে কাজ হয়। সো এগুলো আর কি একটু টেকনিক্যাল টার্ম, হয়তো সবার জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে। তারপর ধরেন আপনি টেলিকমিউনিকেশন, যদি আমি স্পেশালাইজড ফিল্ড ধরি, টেলিকমিউনিকেশনের কাজ আছে। যারা গ্রামীণ ফোন, রবি বা এই ধরনের নোকিয়া বা এই ধরনের মোবাইল কোম্পানি বা অপারেটরের কাজ করবে, তাদের জন্য আইটি ক্যারিয়ারের এই কাজগুলো তারা করতে পারে। নেটওয়ার্কিংয়ের কাজ আছে, বিশেষ করে বিভিন্ন আইএসপি প্রোভাইডার যারা যারা আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করে, ওখানে কাজ আছে। বিভিন্ন লোকাল আইএসপি। লোকাল আইএসপি আছে এবং বড় বড় কোম্পানি যেগুলো মানে যেখানে আর কি নেটওয়ার্কিংয়ের অনেক কাজ আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ আছে। সো এবং গভর্নমেন্টের জব যদি ধরা হয়, গভর্নমেন্টেও আইটি ম্যানেজার পোস্টে অনেক কাজ হয়। এছাড়া ফ্রিল্যান্সিং একটা বড় সেক্টর, হ্যাঁ, এইখানে কাজ আছে এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে বহু ধরনের কাজ হয়। যেমন হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ আছে, অ্যানিমেশনের কাজ আছে, এগুলোকেও আইটি ধরতে ধরতে পারেন আর কি, হ্যাঁ। কন্টেন্ট ডেভেলপমেন্টে আগে কাজ হচ্ছে, যদিও এখন এআই এর কারণে কন্টেন্ট ডেভেলপমেন্টের স্কোপ কমে যাচ্ছে। সো ক্যারিয়ার ইন আইটি এটা আসলে অনেক বড় একটা রেঞ্জ কাভার করে। সো এটার মধ্যে অনেক কিছুই করা যায় এবং বিষয়গুলোকে নতুন নতুন, যেহেতু আইটি খুব একটা গ্রোয়িং সেক্টর এবং এখানে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে। সো এখানে ক্যারিয়ার এবং পেশাগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। জি। আপনার মাদ্রাসা শিক্ষার্থীদের তো আমরা যাদের কথা বলছি যে দাওরা হাদিস শেষ করেছেন, তারা
একটা সময়ে এসে তাদের মনে হয় যে আমরা কোন কেরিয়ারে যাব। জি, অনেকে মাদ্রাসা, মসজিদ এগুলো নিয়েই থাকেন। অনেকে আবার চিন্তা করেন যে না আমরা ভিন্ন কেরিয়ারে যাব। তখন তারা আইটি কেরিয়ারটাকে একটা প্রধান গন্তব্য বলে ধরে নেন। তো এক্ষেত্রে আইটি ক্যারিয়ারের এত বলবো যে এর আওতা এত বেশি যে এখানে কোনটা তার জন্য সুইটেবল হবে এটা খুঁজতে যেয়ে তার অনেক বেগ পোহাতে হয়। কেউ খুব ভালো একজন বলছে যে তুমি গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলো, আরেকজন বলছে তাকে ভিডিও এডিটিং শিখে ফেলো, আরেকজন তাকে বলছে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট না আসলে অথবা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট না আসলে তুমি আসলে কিছু করতে পারবা না, জি। তুমি ওরকম সময় মানে অর্থ উপার্জন করতে পারবে না। তো এখন আমার জানার বিষয়ে এই যে ডিলেমার মধ্যে থাকে হুম, একজন মানুষ আইটি ক্যারিয়ারের এই ভাস্ট আওতার মধ্যে, বিশাল আওতার মধ্যে এসে সে যে দিক হারিয়ে ফেলছে, দিকটা খুঁজে পাবে কিভাবে? কিভাবে সে তার ক্যারিয়ার পাথ নির্ধারণ করবে? এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। আমরা নিজেরা এই প্রফেশনে থেকে অনেক সময় দিকভ্রান্ত হয়ে যাই। মাঝে, মাঝে এরকম হয় যে আমাদের সেক্টরের অনেক অপরচুনিটিগুলো আমরা মিস করি ল্যাক অফ কমিউনিকেশনস এর কারণে অথবা ওই নলেজটা আমাদের না থাকার কারণে। সো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে দাওরা পাশ করেছেন, সো তাদের জন্য যদি মানে জিরো থেকে শুরু করতে হয়, হ্যাঁ, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে আমি অনেকগুলো বিষয় বলবো যে কিভাবে তারা আসলে সঠিক গন্তব্যে যেতে পারবে। অ্যাটলিস্ট তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেটাতে তারা যেতে পারবে। সো বেসিক্যালি হচ্ছে যে বিষয়ে ইন্টারেস্টেড তার ওই বিষয়ে কিন্তু একটা কি বলে নিয়ম নীতির বাইরেই ওই বিষয়টা নিয়ে তার রিসার্চ করা এটা একটা প্যাশনের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল আমি যদি ধরেন ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই অথবা ইসলামিক বিষয়ের যদি কোনো পার্টিকুলার, যেমন আমি যদি জাকাত বা ধরেন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে এই রিলেটেড বিষয়গুলোকে আমার একটা প্যাশনের মধ্যে ধরে নিতে হবে। হুম, আমি এই রিলেটেড ধরেন লেকচার শুনবো, এই রিলেটেড বিভিন্ন আর্টিকেল পড়বো, ব্লগ পড়বো, হ্যাঁ, বিভিন্ন ধরনের জার্নাল পড়বো। হুম, সো এটা আমার একটা ধরেন কি শখের একটা অংশ হয়ে যায়। হুম, সো এখানে মানে চুজ করার জন্য এটা হলো আমার ব্যক্তিগত এফোর্ট। কিন্তু আমি যদি ধরেন জিনিসটাকে আরেকটু সিরিয়াসলি নেই, তাহলে এই বিষয়ে যারা এক্সপার্ট আছে আমি তাদের কাছে যাব, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করব এবং সেখান থেকে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা আগাবো আর কি। এটা হলো প্রসেস আর কি ইন জেনারেল, খুব জি, ইন শর্ট যদি বলা হয়। তো সিমিলারলি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তারা যদি আইটিতে ক্যারিয়ার করতে চায়, তাহলে এখানে যেহেতু অনেকগুলো বিষয় আছে তাদের জন্য কোনটা সুইটেবল এবং কোনটা ক্যাপাবল, তারা কোনটাতে আসলে অপরচুনিটি বেশি, কোনটাতে টাকা পয়সা ইনকামের সম্ভাবনা বেশি, নেক্সট 5 ইয়ার্সের কোনটা ট্রেন্ডিংয়ে থাকবে, এরকম অনেক বিষয় তাদের জানতে হবে। তো এইটা জানার জন্য প্রথমত যেটা করতে হবে যে তাদের মাইন্ডসেটটা আসলে নির্ধারণ করতে হবে যে আমি এই বিষয়টা নিয়ে করতে চাই, এই বিষয় নিয়ে আমি রিসার্চ করব, এটাকে আমার একটা মাইন্ডসেটের মধ্যে ধরে নিলাম। এবার হচ্ছে যে তারা ওই বিষয়ে প্রচুর রিসোর্স তাদেরকে খুঁজে বের করতে হবে। সো ধরেন এখন তো বর্তমানে রিসোর্স কোনো সমস্যা না। আমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করি যে কোনো বিষয়ের উপরে, ক্যারিয়ার গাইডলাইনের উপর অনেক রিসোর্স পাবো। এবং ধরেন এক্সপার্টদের এই বিষয়ে ধরেন অনেক পডকাস্ট আছে, সেগুলো আমি জানতে পারবো, বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, ব্লগ আছে, এগুলো আমি জানতে পারবো। এবং বাংলাদেশে ধরেন বিভিন্ন রকম আইটি ইভেন্ট হয় আর কি, হ্যাঁ। সো এই আইটি ইভেন্টে আমাকে যেতে হবে, কি ধরনের বিষয়গুলো নিয়ে সেশন হচ্ছে ওগুলাতে আমি যেতে পারবো। সো এই ধরনের বিষয়গুলোর যখন আমি প্রথম দিকে হয়তো একটু এলোমেলো লাগবে, বাট একটা নির্দিষ্ট সময় পর আমি একটা ক্লু খুঁজে পাবো, আমি হয়তো কিছু জিনিস ধরতে পারবো আসলে যে আসলে কে কী বিষয়ে নিয়ে কথা বলতেছে আর কি। সো যখন এইসব বিষয় নিয়ে করব, তো এখানে একটা আবার মানে কি বলে উল্টা ঘটনাও ঘটে যে যখন এক একজন এক এক বিষয়ে পরামর্শ দেয়। কারণ ধরেন আমি ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলতেছি। আমি ধরেন সফটওয়্যার নিয়ে কথা বলবো। আর কেউ একজন হয়তো সে হয়তো নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড হুম, বা সাইবার সিকিউরিটি তার হচ্ছে ধরেন মেজর, সে ধরেন ওইটা নিয়ে কথা বলবে। সো বেসিক্যালি এই জায়গাটাতে মানে মিনিমাম একটা নলেজ যখন আমার হয়ে যাবে, আমি যখন বুঝতে পারবো যে ওকে আমি এই ব্রড ক্যাটাগরি থেকে একটা অ্যাটলিস্ট একটা সাব ক্যাটাগরি করতে পারছি যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে থাকবো এবং পার্টিকুলারলি আমি ধরেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে থাকবো, তখন কিন্তু সে আরও ন্যারো ডাউন করতে পারলে তার জন্য সিলেকশন প্রসেসটা আরেকটু এফিশিয়েন্ট হবে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো একটা মেন্টরের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাকে মেন্টরকে তার ইনফরমেশন দিয়ে হেল্প করতে হবে যে আসলে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কি চাই, হ্যাঁ, আমার আসলে মানে অবজেক্টিভটা কি। যখন আমি আমার মানে চাহিদাটাকে আরও
ভালোভাবে এক্সপ্রেস করতে পারবো। আমি আমার ধরেন আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন যেমন আমরা যত ডিটেইল আমার রোগের বর্ণনা সিমটমগুলো যখন ভালোভাবে বলতে পারবো হুম, তখন ডাক্তার আমাকে ভালো পরামর্শ দিতে পারবে। সে সিমিলারলি আমি যখন পুরো জিনিসটাকে আমার মতো করে আমি বলতে পারবো হুম। তখন কিন্তু তারা ভালো পরামর্শ নিতে পারবে। সো অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তিও হয়, বাট অ্যাটলিস্ট যখন আমি সচেতন থাকবো এবং আমার মানে নলেজ গ্যাদারিংয়ের যে সোর্সগুলা এগুলাকে আমি ওপেন রাখবো, তাহলে আশা করা যায় যে সে একটা নির্দিষ্ট সময় পরে সে বুঝতে পারবে যে কোনটা তার জন্য সুইটেবল এবং কোন দিকে তার যাওয়া উচিত। সো আপনার কথাটার সারাংশ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কেরিয়ার পাথ নির্ধারণের আগে একটা সময় তাকে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করতে হবে, যে কোন কেরিয়ারটা বেছে নেওয়া যায়, এই বিষয়ে কি কি রিসোর্স আছে, এখানে কি কি সম্ভাবনা আছে, কি কি চ্যালেঞ্জ আছে, ওই বিষয়গুলো নিয়ে তাকে শুরু করতে হবে। সো না, বিষয়টা একটু জটিল আর কি, একটু জটিল এই কারণে যে ধরেন কেউ একজন আমার কাছে আসলো, আমার কাছে এসে বললো যে সে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চায়। সো এটা কিন্তু সে মানে অনেকটা সিলেক্ট করে আসছে। জি। তাহলে তার জন্য যদি আমি বলি যে তুমি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে গেলে তুমি এই ল্যাঙ্গুয়েজটা শিখো, এই ফ্রেমওয়ার্কটা শিখো, তুমি এই কোর্সটা করো, তার জন্য কিন্তু জিনিসটা আগানো স্টেপ বাই স্টেপ আগাইতে গেলে সহজ হয়ে গেল। কিন্তু যদি সে না বুঝে আমাকে বলে ফেলে যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাই, হোয়ারাজ সে জানে না যেখানে কি করতে হুম, হয়, হুম, কোডিংটা আসলে কতটা কঠিন। হ্যাঁ, সে হয়তো কম্পিউটারের ক্ষেত্রে তার কোনো মানে ফান্ডামেন্টাল নাই, কোনোদিন হয়তো সে নিজে কম্পিউটার অপারেটই করে নাই। তো তার কাছে জাস্ট কোনোভাবে মনে হয়েছে যে এখানে আমার প্যাশন আছে, বাট হুইচ ইজ রং। কারণ অনেককে আমি দেখছি যে যারা আসলে না বুঝে প্রোগ্রামিং শুরু করে হুম, কিন্তু পরবর্তীতে আসলে এটা সারিয়ে ফেলে। সো সো বিষয়টা হলো এরকম যে যদি একটা বিষয়ে সে বুঝে আসতে পারে এবং হুম, সেটা যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু জিনিসটা ঠিক আছে। কিন্তু যদি সে একদম ব্ল্যাঙ্ক হয়, তাহলে যদি সে অপরচুনিটি খুঁজতে থাকে, এই ক্ষেত্রে তাকে কিছুটা সময় স্পেন্ড করতেই হবে। এবং এই যে সময়কালটা যে সে আসলে কত সময় ধরে রিসার্চ করবে, এইটা এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে সে একদম দাওরা শেষ করে এই রিসার্চটা শুরু করবে। এটা প্রবাবলি মানে তার জন্য টাইম ওয়াস্ট হয়ে যাবে। বরং সে যদি আরেকটু আর্লি স্টেজ থেকে এই বিষয়ে যদি জানাশোনা এবং তার যদি পড়াশোনাটা শুরু করতো, তাহলে হয়তো এই টাইমটা তাকে সেভ হতো। সে হয়তো সিরিয়াসলি কোনো একটা প্রফেশনাল কোর্স করার আগে সে বুঝে ফেলতো আর কি যে আসলে কোন সেক্টরটা কেমন, কোন সেক্টরের কমপ্লেক্সিটিটা কেমন, অপরচুনিটি কেমন, পয়সাপাতি কেমন। তাইলে আর কি তার জন্য ওই টাইমটা সেভ হবে আর কি। জি। না, এইটা আসলে এটা খুবই পসিবল। ব্যাপারটা দেখেন, প্রতিটা মাদ্রাসা শিক্ষার্থীর একটা ভালো ছুটি থাকে রমজান এবং তার আশপাশকে কেন্দ্র করে প্রায় ২ মাসের মতো একটা ছুটি থাকে। এবং প্রতি আ মা বছরেই আ সাময়িক পরীক্ষাগুলো শেষ হলে তার কিছু ছুটি থাকে। এই সময়গুলো আমরা শিক্ষার্থীদের বলি যে নেটওয়ার্কিং করার জন্য। যে নিজে যেই বিষয়টা নিয়ে পড়াশোনা করছি সেই বিষয়টাতেও সময় দেওয়া, এবং যদি আমার মনে হয় আগ থেকেই গোল সেট করা থাকে যে আমি অন্য কোনো কেরিয়ারের দিকে যাব, মাদ্রাসায় খেদমত করা বা মসজিদে খেদমত করা ছাড়াও আমি অন্য কোনো কেরিয়ার দিকে যাব, সেক্ষেত্রে আমরা বলি যে এই নেটওয়ার্কিং করা। তাহলে কি হবে যে কোন কেরিয়ারটা সে সামনে বেছে নিতে পারবে দাওরা হাদিসের পরে, এই ব্যাপারটা তার বেশ ভালো রকম একটা আগানো থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি কিছু টুকটাক ওই সময়গুলো শেখে, একটু ফটোশপ নিয়ে নাড়াচাড়া করা, আ প্রিমিয়ার প্রোর মতো টুলগুলো, ভিডিও এডিটিং, ক্যাপকাট এই জাতীয় টুলগুলো একটু নড়াচড়া করা, অথবা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ শেখার পেছনে একটু মেহনত করা। তখন দেখা যাবে যে সে আসলে বুঝতে পারবে যে তার পথ মানে পাথটা, কেরিয়ার পাথটা কোনটা হতে যাচ্ছে। এটা সে আগাম একটা আ প্রেডিকশন করতে পারে জি, অথবা ধারণা নিতে পারে। জি অবশ্যই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইটি ক্যারিয়ারে আসার জন্য একজন মাদ্রাসা শিক্ষার্থীর কি, কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন? সো বেসিক্যালি এখানে আমি ২ ধরনের চ্যালেঞ্জ দেখি আরকি। একটা হলো টেকনিক্যাল চ্যালেঞ্জ, একটা নন টেকনিক্যাল চ্যালেঞ্জ। আমি পার্সোনালি আমাদের সফটওয়্যার কোম্পানি যেটা ওয়াফি সলিউশনস, জি, এখানে অনেকে এসেছে যারা আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে বা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে। এদের মধ্যে জি, কেউ আছে যারা ভার্সিটিতে পড়ালেখা করছে বাট অন্য সাবজেক্টে, কেউ আসছে যারা একটু ধরেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, ধরেন পলিটেকনিক, বা অনেকে আছে যে যারা মানে কোনো ভার্সিটি আসলে ওইভাবে মানে ইয়েটা কমপ্লিট করে নাই। সো আমি আমি কি ডিফারেন্ট কি বলে এই ধরনের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের যাদের সাথে কাজ করেছি আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। একটা হচ্ছে যে মাইন্ডসেটের ব্যাপার, যে ধরেন একজন আলেম, তার যে একটা মানে মাইন্ডসেট, সে যেভাবে কথা বলে,
তার যে চিন্তাধারা, তার যে ইলম চর্চা, সে বইপত্র পড়ে, হ্যাঁ? এই জিনিসটা কিন্তু এক ধরনের মাইন্ডসেট। একটা ধরেন আপনি যদি ইউনিভার্সিটিতে যান একটা স্টুডেন্টদের মধ্যে ওদের একটা ডিফারেন্ট কাইন্ড অফ মাইন্ডসেট এবং কালচার আছে। সো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এই জাতীয় টেকনিক্যাল বিষয়ে যখন কেউ আসতে চায়, তো তার কিছু মাইন্ডসেটগত ব্যাপার আছে আরকি। যে এখানে তাকে কমিউনিকেশন স্কিলটা কিভাবে ডেভেলপ করতে হবে। সো এবং কিভাবে ধরেন মানে নিজের থেকে সেলফ লার্নিং করতে হবে। সো আমি যেমন অনেককেই দেখি যে যারা খুব চুপচাপ, খুব ভদ্র, বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তারা ধরেন কোথাও যদি যায়ও, খুব তাদের কোনো কমপ্লেইন নাই, তারা খুব ঠান্ডা মেজাজে চুপচাপ বসে আছে। সো এটা কিন্তু সামটাইমস তাদের জন্য একটা প্রবলেম। কারণ হচ্ছে যে ধরেন আমার কাছে কেউ একজন আসলো একটা পরামর্শের জন্য, আমি হয়তো তাকে কিছু কথা বললাম, বাট সে হয়তো আমার সাথে আবার ফলো আপ করলো না, বা সে হয়তো এক্সপেক্ট করছে যে আমি তাকে কিছু জিনিস জানাবো, হয়তো আমি ইন দ্য মিন টাইম ভুলে গেছি। সো এই যে প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন করতে হবে এবং তাকে যে মানে লেগে থাকতে হবে, যেগুলোকে যে একটার পর একটা ধরেন মানে সে স্টেপ পার করবে এবং আপডেট দিবে, সেই জার্নিটা যেটা মানে কমিউনিকেশনের কথা বলতেছি, যে এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো যে সেলফ লার্নিংয়ের কথা বললাম, যে ধরেন আমাদের এখানে প্রচুর পরিমাণে টেকনিক্যাল চ্যালেঞ্জ ফেস করতে হয়। সেক্ষেত্রে পড়াশোনা নিজে নিজে শেখার যে কালচারটা, যে আমি একটা ভিডিও টিউটোরিয়াল দেখে নিজে নিজে শিখতে পারতেছি, আমি একটা অনলাইনে কোনো একটা কি বলে আর্টিকেল দেখে আমি নিজে নিজে প্র্যাকটিস করতেছি, এবং ওইটার যে আপনার কোনো একটা প্রবলেমে আটকে যাওয়া এবং ওইটা নিয়ে আবার সার্চ করা, সার্চ করে আবার প্রবলেম সলভ করার চেষ্টা করা, এই কালচারটা আমাদের অনেক এডুকেশন সিস্টেমে থাকে না আর কি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে সেলফ লার্নিংয়ের যে বিষয়টা, কমিউনিকেশন স্কিলের বিষয়টা, এগুলাকে মাইন্ডসেটের যে বিষয়টা, এই বিষয়টা মানে একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তাদের প্রথমে একটা অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় আর কি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংলিশটা, যাদের আর কি ধরেন অ্যাটলিস্ট মানে ধরেন যেহেতু আমাদের বেশিরভাগ ম্যাটেরিয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সো ইংলিশের যে লিসেনিং স্কিল এবং ওটা যে বুঝতে পারা, এবং ধরেন ক্ষেত্র বিশেষে রাইটিং স্কিল এবং স্পোকেন, এইটা মোটামুটি একটা লেভেলের জানতে হয় আর কি। সো যদি কারো ইংলিশের স্কিলেও একটা সমস্যা থাকে, তাহলে এটাও তার জন্য একটা পরবর্তীতে বাধা হিসেবে থাকে। হয়তো বাংলাদেশি সে যদি কোনো জব করে এক্ষেত্রে বাধাটা কম, বাট স্টিল বললাম যেটা, যে রিসোর্স যেহেতু ইংলিশে, তাকে ইংলিশটা জানতে হচ্ছে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আইটি বিষয়ক কেরিয়ারে আসার জন্য তার রিকোয়ারমেন্টটা কি? মানে তার কি কোয়ালিফিকেশন লাগবে? কি যোগ্যতা তার দরকার? সার্টিফিকেটটা জরুরি কিনা, এটা একটা কোশ্চেন। সো বেসিক্যালি সার্টিফিকেট না থাকলে কোথায় কোথায় যেতে পারবে না, এটা প্রথমত যদি আমরা ধরি, ধরুন গভর্নমেন্ট জবে সে যেতে পারবে না, যেখানে ধরেন তার সার্টিফিকেট লাগবে। এখন বাইরের যদি ফরেন জব হয় সেখানে সে যেতে পারবে না অনেক ক্ষেত্রে, কিন্তু যে ওই বাইরের কোম্পানি, তারা যে রিক্রুট করে ওরা হয়তো সার্টিফিকেটটা ম্যান্ডেটরি নাও করে দিতে পারে, কিন্তু অ্যাটলিস্ট পাসপোর্টে অথবা বাংলাদেশ থেকে তারা আটকাই দিবে আর কি, সে ধরনের সার্টিফিকেটের জন্য ওই জায়গাটা যেতে পারতেছে না। ঠিক আছে? সো তার মানে কর্পোরেট জবগুলা যেগুলাতে আইটি, যেমন ব্যাংকিং বা এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো, ওগুলাতেও ধরেন তার সার্টিফিকেটের কারণে সে যেতে পারতেছে না। আর আমাদের ক্ষেত্রে যে বাংলাদেশের যারা সফটওয়্যার কোম্পানি, তারা সার্টিফিকেটের ব্যাপারটাকে মানে রিকমেন্ডেড ধরে, বাট অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি ধরে না। যদি আমরা কাউকে দেখি যে তার এক্সপার্টাইজ আছে, স্কিল আছে, তার ব্যাকগ্রাউন্ড ভালো এবং এই জায়গায় সে কাজ করছে, তার এভিডেন্স আছে, তখন আমরা সার্টিফিকেটের বিষয়টাকে শিথিলভাবে দেখি। এটা হলো আর কি আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট, যে তার জবের ক্ষেত্রে কী কী লাগবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে জবটা আসলে কিভাবে সে পাবে। ঠিক আছে? এটা একটা মানে খুবই চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। বর্তমানে কি বলে আইটি মার্কেটটা একটু শিফট করতেছে, যেহেতু এআই মানে মার্কেটে এআই এর কারণে মানে আমাদের যে আগের যে বিষয়গুলাতে যে জবগুলা পাওয়া যেত, এখন আর কি একটু টেকনোলজি শিফট হওয়ার কারণে এটা একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। অনেক গ্লোবাল কোম্পানি এবং জায়ান্ট কোম্পানিগুলো ধরেন মাইক্রোসফট, আপনার মেটা, অথবা ধরেন আপনার গুগল, এরাও নতুন লোক রিক্রুট করতেছে না, বরং ছাঁটাই করতেছে। সো গ্লোবালি কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে, এবং সিনিয়র পজিশনেও কিন্তু মানুষজন আগের মতো অ্যাভেলেবল জব পাচ্ছে না। সো এই সময়ে নতুন করে ধরেন জব মার্কেটে এন্ট্রি করা, এটা রিয়েলি একটা বিগ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আসলে যদি ওভারকাম করতে হয়, এবং সেটা যদি হয় যে মাদ্রাসার মতো প্রতিষ্ঠান থেকে, যাদের আসলে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা সিএসি না, আহ, সেক্ষেত্রে তাদের জন্য বিষয়টা আরও বড় চ্যালেঞ্জ। তো এই ক্ষেত্রে আমি তাদেরকে একটু ধৈর্য ধরার পরামর্শ দেব, যে আপনি ধরেন যদি কেউ সিরিয়াসলি ডিসিশন নেয় যে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবে যাবে, তাহলে ধরেন তাকে ধরেন 3 বছরের মতো ধরেন আমি টাইম ধরতে বলবো আর কি, যে এর আগে যদি সে
জব পেয়ে যায় তাইলে এটা ভালো, যদি না পেয়ে যায় সে এক্সপেকটেশনটা রাখবে না। কিন্তু এই টাইমটাতে সে কী করবে, এই ৩ বছর সময়ে সে কী করবে? এই টাইমটাতে তাকে খুব সচেতনভাবে অনেকগুলা কাজ করতে হবে, যেটা আপনারা বলছেন যে নেটওয়ার্কিং করা। তো বাংলাদেশে যে বিভিন্ন আইটি কমিউনিটি, সো সেখানে এই ইভেন্টগুলোতে তাদের যেতে হবে, মানুষের সাথে তাদের পরিচিতি বাড়াতে হবে, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিতে সিনিয়র যারা লিডার যারা আছে হুম। তাদেরকে কথা বলতে হবে, তাদের সাথে গিয়ে নিজেকে চেনাতে হবে এবং তাদের কাছে পরামর্শ নিতে হবে। যেমন আমাদের একটা মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি আছে এমএসসি, এখানে ধরেন বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, এখানে আছে যারা আর কি বিভিন্ন রকম প্রোগ্রামিংয়ের কোর্স করায়। হ্যাঁ, তাদের কিছু কমিউনিটি আছে, বেসিসের কিছু এরকম ধরনের ইভেন্ট হয়, এগুলোতে তাদের যেতে হবে। তো এটাতে যেটা হবে যে আস্তে আস্তে গেলে একটা পরিচিতি বাড়বে এবং তাদেরকে ওখানে ভালো ভালো কিছু মেন্টর পাবে এবং তাদের সাথে সে যোগাযোগ করতে পারবে, অনেকের পার্সোনাল কন্ট্যাক্ট সে পেয়ে যাবে। এটা হলো প্রথম একটা ভালো উপায়। দ্বিতীয়ত হলো যে সে এই টাইমটাতে কোনো একটা কোর্স করতে হবে তার, আইদার কোনো একটা পেইড কোর্স করতে হবে, যেটা বাংলাদেশে অনেক মানে ট্রেনিং কোম্পানি যারা কোর্স প্রোভাইড করে তাদের কাছ থেকে সে কিছু প্রফেশনাল কোর্স করবে এবং ওই কোর্স করার পরে তাকে কিছু মানে আহ, কিছু ডেমো প্রজেক্ট বানাতে হবে আর কি, যাতে সে ওইগুলাকে দেখিয়ে কাজ নিতে পারে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফ্রেশার যারা তারা মানে কোথাও তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয় না, কারণ তাদের সিভিতে ওই ধরনের কোনো রেফারেন্স থাকে না, তাদের এক্সপার্টাইজের কোনো শোকেসিং ওখানে করা থাকে না। সো যদি তারা এই সব কাজগুলো যদি আগে ভাগে করে কিছু যদি ডেমো দেখাতে পারে এবং এই ধরনের যে যেমন আমাদের প্রোগ্রামিংয়ের জন্য একটা গিটহাব প্রোফাইলটা খুব ইম্পর্ট্যান্ট, যে তারা আসলে কী ধরনের কন্ট্রিবিউট করতেছে। সো সেই কাজগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সো এই ধরনের কিছু ধরেন লিঙ্কডইন, গিটহাব বা স্ট্যাক ওভারফ্লো, মানে এই ধরনের যে প্রোগ্রামিং, তারপরে ধরেন আপনার প্রোগ্রামিং যে কিছু কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখার জন্য, প্রবলেম সলভিং করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন লিড কোড। সো এই জাতীয় জায়গাটাতে যখন তাদের প্রোফাইলটা অনেক ভারী থাকবে, তাদের যখন একটা কাজের ব্যাকগ্রাউন্ড থাকবে যে হ্যাঁ এখানে কনসিস্টেন্টলি কেউ একজন 1 বছর ধরে কাজ করতেছে এবং এটা রেকর্ড আছে, তাহলে এটা স্বাভাবিকভাবে প্রমাণিত হয় যে এই ছেলেটা অন্য ব্যাকগ্রাউন্ডের হলেও সে কনসিস্টেন্ট এবং সে বেশ কিছু এক্সিলেন্ট কাজ করছে, হুম। তার কিছু ডেমো প্রজেক্ট আছে, তাহলে তাকে তারা মানে ডাকবে, তাই না? এবং তার যখন লিঙ্কডইনে সে যদি এই ধরনের পোস্ট মানে লিখতে থাকে, যদি তার ধরেন টেকনিক্যাল বিষয়ে নলেজ হয়, সে যদি লিঙ্কডইনে ধরেন তার নলেজটা যদি শেয়ার করতে থাকে, তাহলে যারা বাংলাদেশি রিক্রুটার আছে তাদের নজরেও কিন্তু পড়বে, তারাও কিন্তু তাকে নক দিবে আর কি। আর যেটা বললাম যে সে বিভিন্ন যে কমিউনিটিতে যাবে, ইভেন্টে যাবে, ওখানে যে যাদের সাথে সে মেন্টর পাইছে বা যে কোম্পানির যারা ফাউন্ডার লেভেলে আছে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তো ওখান থেকেও সে পাবে। তো এইরকমভাবে নানামুখী প্রচেষ্টার মাধ্যমে আমি মনে করি যে তারা এই ৩ বছরের যে সময়টা, ৩ বছরের যে জার্নিটা, এটা আর কি তারা কাজে লাগাতে পারবে। তো এমনিতে শেখার জন্য আইটি ক্যারিয়ার করার জন্য সে যে স্কিলটা শিখবে, স্কিলটা শেখার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? যে কোথায় শিখবে? কি জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিখবে? প্রতিষ্ঠানগুলোকে তারা কিভাবে যাচাই বাছাই করবে? প্রথমত আমি এখানে আসলে কোনো পার্টিকুলার কোনো প্ল্যাটফর্ম বা কোম্পানির নাম বলতেছি না। বাট বাংলাদেশে অনেকগুলা আ মানে প্রতিষ্ঠান আছে যারা কোর্স অফার করে। অনেক পেইডও আছে, অনেক ফ্রি আছে এবং কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে কোর্স কেনা যায় আরকি। যেমন Udemy একটা অনলাইন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল, যেখান থেকে আমি যেকোনো বিষয়ের উপরেই খুব ভালো মানের কোর্স আমি কিনতে পারি। এটা একেকটা কোর্স হয়তো $10-12 দাম হয় আরকি, হ্যাঁ? সো এরকম। ইউটিউব একটা খুব ভালো সোর্স। এ ধরনের ইয়ে করা যায়। প্রচুর ফ্রি ম্যাটেরিয়াল ইউটিউবে পাওয়া যায়। আর যেটা বললাম যে সে যখন মানে সিদ্ধান্ত নিবে যে আমি এটা শিখবো, এ বিষয়ে তার যে মেন্টর সেই তাকে গাইডলাইন দিবে যে আসলে তাকে কি শিখতে হবে। ঠিক আছে? সো আমার মনে হয় যে যেটা আর কি তার গাইডলাইনে যেটা আমি যেটা খুব ইন জেনারেল বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ফ্রেমওয়ার্ক এবং ধরেন কিছু টুলস। সো ওইগুলা মানে সে আমার মনে হয় যে শিখে যাবে এবং এই জাতীয় রিসোর্স আসলে কোনো প্রবলেম হবে বলে মনে করি না। মাদ্রাসায় দাওরা হাদিস থেকে যারা ফারেগ হয়েছেন, অনেকের হয়তোবা কোনো পার্সোনাল কম্পিউটার নেই। হয়তোবা ইন্টারনেট অ্যাক্সেসটা তার নেই বা কম্পিউটারটা অপারেট করার মতো অভিজ্ঞতাও তার নেই। তো এই আবার অনেকের ফিন্যান্সিয়াল একটা ক্রাইসিস থাকে। কোর্স কেনার মতো অর্থ থাকে না। এইসব ব্যাপারগুলোকে কিভাবে উনারা কাটিয়ে উঠবেন? এটা আসলে খুবই কঠিন, বাস্তবতা আসলে খুবই কঠিন। আম খুব সহজ সুন্দর উত্তর আমার কাছে আসলে নাই। তবে আমি আমি আমার পার্সোনাল লাইফেও আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি স্টুডেন্ট লাইফে।
যখন আরকি আমার কম্পিউটার ছিল না বা আমি খুবই এক ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিলাম। আম এটা আসলে খুবই হার্ড। ওই টাইমটা আসলে মনে করাটা আসলে অনেক কঠিন। সো এরকম অনেকেরই ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকে না। আমি আসলে যেটা মনে করি যে ধরেন একজন দরিদ্র ফ্যামিলির কোনো একজন স্টুডেন্ট যার প্রচণ্ড মেধা আছে এবং সে নিজের উপরে খুব আত্মবিশ্বাস বা কনফিডেন্ট। সো তাকে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। ঠিক আছে? যে কীরকম চ্যালেঞ্জটা সে নিবে? সে সাম সাম মানে সে সামহাও কোনো একজন মানে বিত্তবান কাউকে খুঁজে বের করবে। মানে হচ্ছে যে তার আত্মীয়স্বজনের মধ্যে হতে পারে, তার যারা ওয়েল উইশার হতে হতে পারে, তার টিচার হইতে পারে বা যেকোনো মাধ্যমেই হোক, তাকে একটা লোন ম্যানেজ করতে হবে সামহাও। তো এইটাকে সে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে আমি একটা মানুষের কাছ থেকে একটা লোন নিচ্ছি এবং এটা একটা এডুকেশন লোন, এবং বাইরের দেশেও কিন্তু এডুকেশন লোন নিয়ে মানুষ পড়াশোনা করে। হুম। আমি আমার পার্সোনাল লাইফেও এডুকেশন লোন নিয়েছিলাম আরকি। সো এটাকে তার একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং তাকে ওই মানে দৃঢ় প্রত্যয়টা থাকতে হবে যে আমি আমার লাইফের একটা ব্যাকলগ দিয়ে শুরু করলাম এবং আমি খুব দ্রুত সময়ের মধ্যে এটা রিটার্ন দিতে চাই। ঠিক আছে? সো এইটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কারো হেল্প নিয়ে তাকে আগাইতে হবে। এটা হলো ফাইন্যান্সিয়াল ব্যাপারে আসলে আমি যেটা বুঝি। এটা খুব একটা গোঁজামিল উত্তর হইলো। আমি আসলে কারণ এটা ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আসলে আনসার করা কঠিন। দ্বিতীয়ত হলো যে তার কম্পিউটার ব্যাকগ্রাউন্ড একেবারেই নাই। সো এইটা একটা আরেকটা কঠিন বাস্তবতা। সো এট লিস্ট বেসিক যে কম্পিউটার অপারেশন করা, এটা সে শিখে নিতে পারবে। আমার ধারণা এটা বেশি দিন লাগবে না। আ মানে এখানে কম্পিউটার চালানোটা তো বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো যে মানে সে কিভাবে লার্ন করবে। তো যেটা আমি বললাম যে তার মাইন্ডসেট এবং তার যে প্যাশনের জায়গাটা, যে আমি একটা জিনিস লার্ন করব, তা আমি গুগল কীভাবে সার্চ করতেছি, ChatGPT বা অন্যান্য এআই টুলকে কীভাবে আমি ইউজ করতেছি, এটা কিন্তু শেখার বিষয়। কম্পিউটারে আমি কীভাবে ওপেন করছি, ব্রাউজারে গেলাম, একটা ইউআরএল টাইপ করলাম বা ফেসবুক অ্যাকাউন্ট করলাম, এটা ধরুন অল্প সময়ের মধ্যে শিখে যাবে। তো কিন্তু আমি একটা বিষয়ের উপরে গভীর অ্যাডভান্স নলেজ নেব, এই শেখার প্রক্রিয়াটা কেমন হবে, ওইটা যে নিজে নিজে শিখতে পারতে পারা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হুম। ফর এক্সাম্পল ধরেন আমি ফটোশপ এডিটিং বা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাই, তা আমি সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা আমি নিজে নিজেই শিখব। সো তাইলে আমি কিন্তু যদি কেউ এরকম বিষয়ের উপরে যদি কেউ চেষ্টা করে, সে কিন্তু অনেক দূর পর্যন্ত নিজে নিজে শিখতে পারবে এবং অল্প সুপারভিশনে, যদি কোনো বিষয়ে আসলে খুব ক্রিটিক্যাল হয়, তাহলে কোনো একজন এক্সপার্টের কাছ থেকে অল্প সুপারভিশনে শিখে নিতে হবে। এইটা খুব জরুরি বিষয়। আরেকটা জরুরি বিষয় হলো যে টাইপিং শেখাটা। সো মানে অনেকে দেখা যায় যে মানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এতটাই আ মানে স্লো টাইপিং করে অথবা দেখে দেখে টাইপিং করে। তো আমি মনে করি যে এটা খুব শেখার, এটা একটা লাইফ লং স্কিল। মানে সাঁতার শেখা বা সাইক্লিং শেখা যেরকম একটা স্কিল, টাইপিং শেখাটা একটা লাইফ লং স্কিল। এই বিষয়টাও আরকি শেখার দরকার। সো এখানে আপনার যে কোয়েশ্চেন, আমি যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল যে আ প্রবলেম, এটা কারো হেল্প নিতে হবে। আমি নিজে নিজে আ নিজের প্রবলেম নিজে সলভ করে আগাবো, এটা প্রবাবলি নট এ গুড আইডিয়া। বরং কারো কাছ থেকে হেল্প নিয়ে আমি দ্রুত তাকে রিটার্ন দেবো। আর যার মানে কম্পিউটার ফান্ডামেন্টাল নাই, সে দ্রুত সময়ের মধ্যেই এটা শিখে নেবে আরকি। এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। ২০২৫ এ এসে আমি যদি ৩ টা বিষয় আপনাকে সাজেস্ট করতে বলি যে, এই বিষয়ে কেরিয়ার এখন খুব ভালো রকমের অপরচুনিটি আছে। এখানে বেশ ভালো ডিমান্ড আছে এবং আগামী ৫ বছর ধরা যাক যে আমার জব এআই দিয়ে রিপ্লেস হবে না। আ এরকম ৩ টা বিষয়, ৩ টা কেরিয়ার আপনি কি বলবেন? এআই দিয়ে রিপ্লেস হবে না। এরকম কোনো জব সিকিউরিটি যদি আমি চাই, তাহলে আমাকে এআই শিখতে হবে। ঠিক আছে? মানে যে আমাকে রিপ্লেস করে দিতে পারে, ওইটাই আমাকে শিখতে হবে আরকি। সো বেসিক্যালি মানে এআই এর মধ্যেই আসলে অনেকগুলা কাজ আছে, অনেক ধরনের কাজ আছে আরকি। সো আমি মনে করি যে আমরা যারা সফটওয়্যার কোম্পানি, তা আমাদের জন্য একটা খুব চ্যালেঞ্জিং টাইম চলে আসছে আরকি, হ্যাঁ? আমরাও সেফ না। ঠিক আছে? সো প্রথমত হলো যে আমাদেরকেও এই শিফটিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে আরকি। সো আমি যদি বলি যে অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি আমরা কি করতেছি? হ্যাঁ? সো আমাদের ক্ষেত্রে আমরা ৩ টা বিষয়, যেমন আমাদের কোম্পানিতে আমরা ৩ টা বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে যে মানে এআইকে অ্যাডপ্ট করা, যে আমরা বিভিন্ন রকম এআই টুলসগুলোকে ইউজ করতেছি। সেটা আমাদের এক্সিস্টিং সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেই। আমরা ধরেন বিভিন্ন এআই অটোমেশন নিয়ে আসছি। ঠিক আছে? আমরা ধরেন যেভাবে আগে কোড লিখতাম, যেভাবে আমরা অ্যাপ্রোচ করতাম, আমাদের ওই স্টাইলটা আমরা চেঞ্জ করে ফেলছি। এখন আমরা এআই ফার্স্ট ডেভেলপমেন্ট করি। দ্বিতীয়ত হলো আমাদের একটা কালচারাল শিফট। মানে এআই হওয়ার কারণে এক ধরনের কালচারাল একটা প্রবলেম হয়ে গেছে। বিকজ
আগে যে স্টাইলে আমরা ডেভেলপমেন্ট করতাম বা যে টিম চালাইতাম অথবা আমাদের ক্লায়েন্টের যে এক্সপেকটেশনটা ছিল, এটা তো চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যে কাজটা ১০ জন ডেভেলপারে করতাম, এখন ক্লায়েন্ট ওটা ৩ জন ডেভেলপারে করতে বলে এবং আরও ফাস্ট করতে বলে, আরও এফিশিয়েন্ট করতে বলে। সেখানে একটা কালচারাল বিষয় আছে। অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররাও তারাও খুব বেশি হয়তো অনেকে এই জায়গাটাতে খুব বেশি কমফোর্টেবল ফিল করতেছে না। সো আমরা একটা কালচারাল শিফট করতেছি। আর থার্ড হচ্ছে যে এআই শেখা আরকি। এআই এর যে ধরেন কোনো একটা জেনারেটিভ এআই অথবা এজেন্টিক এআই বা এই ধরনের যে ফ্রেমওয়ার্কগুলো আছে, যেমন ল্যাংচেন আছে, ল্যাংগ্রাফ আছে, সিমান্টিক কার্নেল আছে, এগুলো শিখতে হচ্ছে আমাদের। সো আমাদের এআই রিলেটেড ডেভেলপমেন্টগুলো করতে হবে। সো আপনার যদি মানে প্রশ্নতে ফেরত ফেরত যাই যে কোন ৩টা স্কিল বা জব আমাদের শেখা দরকার, সো এটা হবে আমার ১ নম্বর যে আমাদের এআই মানে ডেভেলপমেন্ট রিলেটেড শেখা, কোনো হ্যাঁ, বিষয়? এআই ডেভেলপমেন্ট শেখা আরকি, হ্যাঁ? মানে এআই রিলেটেড প্রোডাক্ট যাতে আমরা নিজেরা ডেভেলপ করতে পারি। ২ নম্বর হচ্ছে যে আ মানে বিজনেস প্রবলেমকে অ্যাড্রেস করতে পারা। মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এখন কমপ্লিট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার সময় আসছে। যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্লায়েন্টের প্রবলেমটা বুঝি এবং ক্লায়েন্টের প্রবলেমটাকে বুঝে যথেষ্ট পরিমাণের এআই টুল এবং এআই এর নলেজ আমার আছে। আমি এটা প্রপার সিদ্ধান্ত নিতে পারি এবং ক্লায়েন্টের প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এইটা প্রবাবলি একটা স্কিল যেটা কিনা আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট এন্ড টু এন্ড আমি আর কি তাকে সলিউশন প্রোভাইড করতে পারতেছি। সো এটা একটা স্কিল। পার্টিকুলারলি আমি এটাকে আহ, শুধুই টেকনিক্যাল বা শুধুই নন টেকনিক্যাল বলতেছি না, বাট কম্বাইন্ড একটা স্কিল যে আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে বিজনেস রিকোয়ারমেন্ট হিসেবে দেখতেছি এবং তার বিজনেস প্রবলেমটা আমি সলভ করে দিতেছি উইথ দ্য হেল্প অফ এআই অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজ। সো এই এই কাজটা আমি মনে করি যে সেকেন্ড একটা ইম্পর্টেন্ট হওয়া দরকার। থার্ড যেটা আমি মনে করি যে আমাদের আসলে কিছু একটা তৈরি করে ফেলা দরকার। যেহেতু এটা একটা টাইম আসছে যে এখন এআই এর একটা গণজোয়ার। সো প্রবাবলি আমরা এটা আফসোস করব যদি এখনই একটা এআই প্রোডাক্ট আমরা বানায় মার্কেটে লঞ্চ না করতে পারি। এটা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য একটু ডিফিকাল্ট বাট স্টিল পসিবল যে এটা কোলাবোরেশনের মাধ্যমে ইয়া করা। যেমন ধরেন আগে আমরা শুনি না মুরব্বিদের কাছ থেকে, আমাদের বাপ চাচাদের কাছ থেকে যে, "ইস! আমি যদি আজকে থেকে ৩০ বছর আগে এই জায়গাটাতে একটা জায়গাটা কিনে রাখতাম, তখন হুম। জায়গার দাম এত কম ছিল।" তো এখন তারা আফসোস করে। তা আমরাও সম্ভবত আফসোস করব যে আমরা এই সময়টাতে যদি একটা এআই প্রোডাক্ট বানায় রাখতাম কিন্তু আর কি বানাই নাই। সো প্রবাবলি এটা একটা রাইট টাইম মার্কেটে এন্ট্রি করার জন্য এআই প্রোডাক্ট দিয়ে। আইটি ক্যারিয়ার ভালো অনেক মানুষের জন্য, আবার অনেক মানুষের জন্য ভালো না। কার জন্য ভালো, কার জন্য ভালো না? আহ, এখন এটাতে অনেকগুলা মানে পার্সপেক্টিভ থেকে এটা আনসার করা যায় আর কি। যদি আমরা এটাকে সাকসেসটাকে ডিফাইন করি যে ফাইন্যান্সিয়ালি আসলে বা ক্যারিয়ারগতভাবে আমি সাকসেসফুল কিনা। সো যদি আর কি আমার অনেক বড় একটা গোল থাকে, যে সাপোজ আমি কোনো একটা টপ টায়ার কোম্পানিতে যেতে চাই, এটা আমার সাকসেসের ম্যাট্রিক্স, ঠিক আছে? তো ওইটাকে আমি রিচ করার জন্য আমার যেই লেভেলের ডেডিকেশন এবং যেই লেভেলের ধরেন আমার এফোর্ট দিতে হবে, তো তাতে যদি ধরেন আমি মানে ওই জায়গাটাতে পৌঁছাইতে পারতেছি এবং আমার প্যাশনটা ওই দিকে, সো এই সব কিছু যদি খাপে খাপ মিলে তাহলে আমি এটাকে ভালো বলবো আর কি, যে সে একটা বড় টার্গেট নিয়ে আগাচ্ছে এবং তার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে, হুম, তার মধ্যে পটেনশিয়ালটা হুম। আছে এবং সে ধরেন রাইট দিকে আগাচ্ছে আর কি। আর ভালো না কার জন্য, এখানে আমার একটা মানে এই আমার এই বয়সে এসে একটা রিয়েলাইজেশন হইলো যে আহ, অনেক কিছু আছে যেটা আসলে মানে করা যাইতে পারতো, হ্যাঁ, মানে একদম মানে হার্ডকোর আইটি হওয়াটাই জরুরি না। যেমন আমার এক ছোট ভাই আছে, ও হইলো মানে সিএসসি থেকে পড়াশোনা করছে, প্রোগ্রামিং শেখারও ট্রাই করছে বা জব টব করা ট্রাই করছে, পরবর্তীতে সে কন্ট্রাক্টরি ব্যবসায় গিয়ে ভালো করছে। তো আর কি মানে এটা সে আর কি তার নিজের যে মানে রিয়েলাইজেশন সেখান থেকেই বলে যে আসলে আল্লাহ তালা আমাকে মানে এই জায়গাটাতে অনেক বড় সাকসেস দিয়ে দিচ্ছে, হোয়ারাস তার চেয়ে আরো যোগ্য মানুষজন এত সাকসেস পাচ্ছে না আর কি। এবং আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো, যেমন আমাদের সমসাময়িক সময়ে যারা আর কি শুধুমাত্র একটা ডিফারেন্ট ট্র্যাক চুজ করছে, তারা আমাদের চেয়ে আসলে কম্পারিজনটা ডিরেক্ট না, ইনডিরেক্টলি বলতেছি আমি, যে অনেক কম এফোর্টে অনেক ক্ষেত্রে বেশি সাকসেস পাওয়া সম্ভব, ঠিক আছে?
যেমন ধরেন ওই সময়ে আমাদের সময়ে যারা আম অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ করতো, ওইটাকে আমরা নেগলেক্ট করছি। বাট খুব মানে দারুণ কিছু পয়সা-পাতি কামাইছে। যদিও এখন আবার এসইও বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনো মার্কেট নাই। কিন্তু ওই সময়ে তারা খুব অল্প কয়েক বছরে অনেক টাকা কামায় ফেলতে পারছে। তারপর ধরেন হোস্টিং বিজনেস। আমরা আসলে ওই সময়ে অনেক আমাদের সমসাময়িক যারা তারা যারা হোস্টিং বিজনেস সিরিয়াসলি করছে, এখন তাকে দেখতেছি যে তারা অনেক পয়সা কামাইতেছে। কারণ এইখানে যে বিজনেসগুলা আপনার রিকারিং পেমেন্ট আসে, যে হ্যাঁ আমার প্রতি বছর আমার কাস্টমার কাছ থেকে টাকা আসতেছে, সো এগুলা ধরেন 7-8 বছরে যেই পরিমাণ রিটার্ন হয় আর কি, ব্যাংকে যেরকম চক্রবৃদ্ধি সুদ হয় না, যে 1 বছরের চেয়ে 2 বছরে আসলে আগের ওইখান থেকে আবার চক্রবৃদ্ধি সুদ আবার নতুন সুদ। সো এরকম ধরেন আমার যদি কাস্টমার ধরেন প্রথম বছর যদি আমার ধরেন 500 কাস্টমার আছে, তো দ্বিতীয় বছরে যদি আমি আবার 500 হয় আর আগের 500 থেকে যদি আমি 30% ধরি, যে ওখান থেকে ধরেন আমার 150 বা 200 কাস্টমার আমি পাইলাম, তাহলে এইটা পরের বছরে গিয়ে আবার নতুন 500, পরের বছর তার 500 হয় না, আর বাড়ে সাধারণত, এবং আগের 2 বছরের গুলা। সো এইভাবে তারা এখন ফুলে ফেপে খুব ভালো অবস্থায় আছে। সো আমি যেটা মনে করি যে এইখানে নলেজটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় ক্যারিয়ারের ক্ষেত্রে কি অ্যাডভাইস করি, যে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে জীবনে, তুমি যদি ভালো করতে চাও অনেক অধ্যবসায় করতে হবে, পরিশ্রম করতে হবে। এখন আমার কাছে মনে হয় যে এটা রাইট অ্যাডভাইস না। মানে পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম তো এটা একটা ব্যাপার। কিন্তু আমার যদি রাইট কিছু নলেজ থাকতো, আমি যদি আরো বেটার অ্যাডভাইস পাইতাম, এটা প্রবাবলি আরো ভালো হইতো আর কি। যে আমি ধরেন আমি মনে করতেছি যে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি পয়সা কামানো যায়, হোয়ারাজ এর চেয়ে ইজিয়ার এবং মানে কি বলে ওই সময়ের জন্য উপযোগী আরো ভালো কিছু ছিল। তো ওইটা আমি চুজ করি নাই কেন? কারণ আমার মধ্যে নলেজটা ছিল না। সো প্রবাবলি এই নলেজটা খুব একটা গুরুত্বপূর্ণ। যে ইন সামারি হচ্ছে আমাকে বুঝতে হবে আর কি, যে বর্তমানে মার্কেটটা কোন দিকে, কোথায় পটেনশিয়াল ভালো, কোন জায়গাটাতে আমার রাইট ফোকাস করতে হবে বেসড অন আমার সার্কামস্ট্যান্সেস। আমি যদি ওইটা করে যদি প্রপারলি আগাই, তাইলে ইনশাল্লাহ ভালো হইতে পারে। বাট অ্যাট দ্য কি বলে শেষ কথা হচ্ছে আসলে আমরা কিছুই জানি না, ফিউচার আসলে আমরা জানি না। আল্লাহ তালা হচ্ছে গায়েব জানেন। সো অনেক কিছু আছে অ্যাজ প্ল্যান্ড আমরা করি, বাট ওটার রেজাল্ট হয়তো ওইরকম এক্সপেকটেশন অনুযায়ী নাও হইতে পারে। এটাই বাস্তবতা। জি। তো আমরা আসলে আজকের পডকাস্টটা শেষ করব। মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি ক্যারিয়ারের অপরচুনিটি নিয়ে আমরা কথাবার্তা বললাম। তো আমরাও বিভিন্ন জায়গায় দেখি যে মাদ্রাসা শিক্ষার্থী দাওরাল হাদিস ফারেগ হওয়ার পরে তারা কিছু সময় বের করে হয়তোবা কোনো একটা স্কিল শিখেছেন, এবং কখনো দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে চলে যাওয়ার পরেও খেদমত করছেন কোনো একটা মাদ্রাসায়, একটু সময় বের করে কোনো একটা কাজ করছেন। তো ফ্রিল্যান্সিং জাতীয় কোনো কাজ অথবা এই জাতীয় কোনো ক্লায়েন্টের কাজ, এই জাতীয় কিছু বিষয় করে দেখা যাচ্ছে তাদের আহ, একটা সাইড ভালো ইনকাম বলে, রকমের সাইড সাইড ইনকাম। ইনকাম যে তার জন্য হয়ে যায়। এবং এই ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল একটা কি বলবো এটাকে মুক্তির দিকে এবং ফিনান্সিয়াল একটা স্টেবিলিটির দিকে তারা যেতে পারেন। তো আসলে আমি যতটুকু বুঝতে পারছি যে আসলে পুরো বিষয়টা হচ্ছে আমাকে কিছুদিন সময় বের করতে হবে যে আমি আসলে কোন কেরিয়ারটার দিকে আগাবো। এরপর আমাকে মেন্টর ঠিক করতে হবে, সতর্ক থাকতে হবে মেন্টর নির্ধারণের ক্ষেত্রে, এবং বুঝি যে এই ক্ষেত্রে আমার ডেডিকেশনটা পরিপূর্ণভাবে দিতে হবে। ঠিক কেরিয়ারটাকে বাছাই করে আমার সর্বোচ্চ ডেডিকেশন যখন আমি দিতে পারবো, তখনই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমি সাকসেসফুল হব। তো আপনাকে অসংখ্য শুকরিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।